রবিবার বিকেলে দোতলার বারান্দায় সাইনবোর্ড ঝোলানো, রমেন্দ্রনাথ সোম ম্যারেজ রেজিস্টার। বড় বড় অক্ষরে এই লেখাগুলোর নিচে ছোট অক্ষরে লেখা, এখানে 1954 সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে বিবাহ দেওয়া হয়। 24 ঘন্টা পার হতে না হতেই খুব জোরে কলিং বেল বেজে উঠল। রমেনবাবু তাড়াতাড়ি দরজা খুলতেই একজন মধ্যবয়স্ক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, মিস্টার সোম আছেন? হঠাৎ আনন্দ উত্তেজনায় রমেনবাবুর মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। বললেন, আমি মিস্টার সোম। আমি এসেছিলাম বিয়ের নোটিশ দিতে, কিন্তু আপনি একা তো নোটিশ দিতে পারবেন না। ভদ্রলোক হেসে বললেন, না না, একা নোটিশ দেব না, সুমিত্রা নিচে অপেক্ষা করছে। আচ্ছা, তাহলে ওনাকে ডেকে আন। ভদ্রলোক সঙ্গে সঙ্গে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। রমেনবাবু প্রায় দৌড়ে ভিতরে ঘরে গিয়ে ওর স্ত্রী সাবিত্রীকে বললেন, সাবি, এক ভদ্রলোক বিয়ের নোটিশ দিতে এসেছে, তুমি তাড়াতাড়ি 3 কাপ চা কর। সাবিত্রী সেলাই করছিলেন, মুখ না তুলে হাসতে হাসতে বলল, দেখে মনে হচ্ছে তুমিই বিয়ে করবে। স্ত্রীর কথায় মিস্টার সোম একটু হাসেন, কিন্তু কোনো কথা না বলে তাড়াতাড়ি বাইরের ঘরে চলে যান। আলমারি থেকে স্পেশাল ম্যারেজ আইনের 5 নং ধারা অনুযায়ী বিয়ের নোটিশ দেওয়ার একটা ফর্ম বের করেন। টেবিলটা একটু ঠিকঠাক করেন, দুটো চেয়ার একটু কাছাকাছি টেনে আনতে না আনতেই আবার কলিং বেল বাজে। মিস্টার সোম তাড়াতাড়ি দরজা খুলে দেয়। না, ওরা তো না, গোয়ালা দুধ দিতে এসেছে। অন্যদিন 30 বছরের পরিচিত এই গোয়ালাকে দেখে খুব ভালো লাগতো, কিন্তু আজ ওকে দেখে মিস্টার সোমের মেজাজটা একদমই বিগড়ে গেল। বেশ একটু বিরক্ত হয়ে বললেন, যাও যাও, ভিতরে যাও, যাতায়াতের রাস্তাটা আটকে রেখো না। গোয়ালা চলে যাওয়ার পরপরই আবার বেল বাজল। মিস্টার সোম দরজা খুলতেই দেখলেন সেই ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা। সঙ্গে সঙ্গে বললেন, আসুন আসুন। ওরা দুজনে মিস্টার সোমের পিছন পিছন বাইরের ঘরে এলেন, বসলেন। প্রায় সঙ্গে সঙ্গে সাবিত্রী চা নিয়ে এলেন। ভদ্রলোক কিছু বলার আগেই ভদ্রমহিলা বললেন, আমরা এখনই চা খেয়ে এলাম। সাবিত্রী ভদ্রলোক ভদ্রমহিলার উপর একটু দৃষ্টি বুলিয়ে নিয়ে বললেন, তাতে কি হল, করেছি যখন খেয়েই নি। সাবিত্রীর ভিতরে চলে যেতেই মিস্টার সোম বললেন, আমি ম্যারেজ অফিসার হওয়ার পর আপনারাই প্রথম এলেন। ভদ্রলোক বললেন, তাই নাকি? হুম, তাই। তাহলে তো আমরা খুবই লাকি। মিস্টার সোম হাসতে হাসতে বললেন, আপনাদের চাইতে আমি বেশি লাকি। ওরা এবার সবাই হাসলেন। চা খেতে খেতে মিস্টার সোম জিজ্ঞাসা করলেন, আপনার নামটা জানতে পারি কি? নিশ্চয়ই। আমি প্রবীর ব্যানার্জি, আর ওর নাম সুমিত্রা সরকার। মিস্টার সোমের মুখের হাসি তখনও মিলে যায়নি। বললেন, দেখে মনে হয় আপনারা দুজনেই কলেজের প্রফেসর। মিস্টার ব্যানার্জি একটু হেসে বললেন, আমরা দুজনে এমএ পাশ করেছি, কিন্তু কেউই কলেজে পড়াই না। আমি এলআইসিতে আছি আর সুমিত্রা একটা স্কুলে পড়াচ্ছে। সুমিত্রা একটু ম্লান হাসি দিয়ে বললেন, একদিন দুজনে অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু মানুষ যা চায় তা সে কখনোই পায় না। মিস্টার সোম বললেন, বোধহয় আমরা সেভাবে মন প্রাণ দিয়ে চাইতে পারি না, তাই জন্য। ওকে পুরো কথাটা বলতে না দিয়ে মিস্টার ব্যানার্জি বললেন, মন প্রাণ দিয়ে চাইলেও অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না। এবার একটু হেসে বললেন, আজ থেকে 20 বছর আগে আমাদের বিয়ে হওয়াটা উচিত ছিল, কিন্তু পেয়েছে কি? এটা তো ভাগ্যের পরিহাস। এবার সুমিত্রা বললেন, ওই ভাগ্যের দোহাই দিয়েও সবকিছু মেনে নেওয়া সহজ নয়। চা খাওয়া শেষ। এবার মিস্টার সোম 1954 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের সেকেন্ড শিডিউলে 5 নং ধারার নোটিশ অফ ইন্টেন্ডেড ম্যারেজের ফর্ম মিস্টার ব্যানার্জির সামনে এগিয়ে দেন। ফর্মের উপর দিয়ে চোখ বুলিয়ে মিস্টার ব্যানার্জি এবার পকেট থেকে কলম বের করে লিখতে শুরু করেন। পাত্রের নাম শ্রী প্রবীর কুমার ব্যানার্জি, কন্ডিশন আনম্যারিড, অকুপেশন সার্ভিস, বয়স 42, ডুয়েলিং প্লেস 3/5/1A, ক্ষেত্রমোহন নস্কর, কলিকাতা 40, লেন্থ অফ রেসিডেন্স 12 বছর। এবার উনি পাত্রীর বৃত্তান্ত লিখতে শুরু করেন। পাত্রীর নাম শ্রীমতী সুমিত্রা সরকার, কন্ডিশন উইডো, অকুপেশন সার্ভিস। পাত্রের বৃত্তান্ত লেখা শেষ হতে মিস্টার সোমকে বললেন, আগে ব্রাইড সই করবেন, তার নিচে আপনি সই করবেন। ওরা দুজনে সই করার পর মিস্টার সোম ফর্মটা হাতে নিয়ে বললেন, আপনাদের দুজনের হাতের লেখাই অপূর্ব। মিস্টার সোমের কথায় ওরা দুজনেই একসঙ্গে হেসে উঠলেন। হাসলেন কেন? মিস্টার সোম ওদের দিকে তাকিয়ে প্রশ্ন করেন। প্রবীর হাসতে হাসতে সুমিত্রাকে বললেন, বলো, হাসলে কেন? সুমিত্রার মুখেও হাসি। বললেন, আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন কেউ কাউকে চিনতাম না। এই হাতের লেখার জন্যই আমাদের প্রথম আলাপ। মিস্টার সোম বললেন, ভেরি ইন্টারেস্টিং। প্রবীর কথা বলেন। সুমিত্রা বললেন, শুরুতে সত্যি খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল, কিন্তু পরে তার জন্য দুজনকেই অনেক খেসারত দিতে হয়। প্রবীর বললেন, ফর্ম দেখে বুঝতে পারছেন সুমিত্রার বিয়ে হয়েছিল। মিস্টার সোম বললেন, এখন আর এসব পুরোনো কথা মনে করি কিনা, যা হবার তা তো হয়েই গেছে। সুমিত্রা বললেন, এমন দিনে যদি এসব কথা মনে না পড়ে তাহলে আর কবে পড়বে?
উনি একটু উত্তেজিত হয়ে বললেন, আমার বাবা অত্যন্ত বদমেজাজের লোক ছিলেন। আমার মায়ের কাছ থেকে উনি আমার মনের কথা জানতে পেরেছিলেন। সুমিত্রার ঘরে ঢুকতেই ওর বাবা দরজা বন্ধ করে দিলেন, ড্রয়ার থেকে রিভলভার বের করে টেবিলের উপর রাখলেন। তারপর সোজাসুজি মেয়ের দিকে তাকিয়ে গিরিশবাবু বললেন, শুনে রাখো সুমি, আমার জীবিতকালে যদি তুমি নিজের কোনো খেয়াল খুশি মতো বিয়ে করো, তাহলে তোমার বিয়ের আসরে আমি আত্মহত্যা করব। সুমিত্রা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। গিরিশবাবু আবার বললেন, আমি জীবিত থাকতে আমাদের বংশের সব কেচ্ছা কেলেঙ্কারি হতে পারবে না। গিরিশবাবুর ঘর থেকে বেরিয়ে সুমিত্রা নিজের ঘরে যেতে ওর মা ছুটে এসে জিজ্ঞাসা করলেন, উনি কি বললেন? রাগে দুঃখে ঘেন্নায় সুমিত্রা মুখ ঘুরিয়ে বলল, তুমি যে কি করে এই গুন্ডা স্বামীকে এতকাল বরদাস্ত করলে, আমি তা ভেবে পাই না। এমন স্বামীর সঙ্গে আমার বিয়ে হলে হয় আমি তাকে মার্ডার করতাম, নয়তো আমি নিজে আত্মহত্যা করে মরে যেতাম। গিরিশবাবুর স্ত্রীর মুখ থেকে একটা শব্দ বেরোয়। সুমিত্রা বলে, আজ তোমাকে বলে রাখছি, বাবা জোর করে আমার বিয়ে দিলেও প্রবীরকে বিয়ে না করে আমি মরব। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিস্টার সোম জিজ্ঞাসা করলেন, তারপর কি হবে? প্রচুর টাকা ব্যয় করে একটা অপদার্থের সঙ্গে বাবা আমাকে বিয়ে দিল। তিনি কি করতেন? সাদা প্যান্ট কালো কোট পরে কোর্টে যেতেন, আর শ্বশুরের টাকায় রোজ বোতল বোতল মদ খেতেন। মিস্টার সোমের মুখ একটু বিকৃত হয়, মুখে কোনো প্রশ্ন করেন না। সুমিত্রা বললেন, অত মদ খাওয়ার ফলে সিরোসিস অব লিভার হয়ে ভদ্রলোক 3 বছরের মধ্যেই মারা যান। এবার প্রবীর বললেন, 17 বছর পরে হঠাৎ মাসখানেক আগে বর্ধমান স্টেশনে আমার সঙ্গে সুমিত্রা দেখা হয়। বর্ধমান লোকাল ছাড়তে তখন অনেক দিন, অপরাহ্নবেলার গাড়ি, যাত্রীর ভিড় নেই বললেই চলে। প্রবীরবাবুর একটা ফাঁকা কম্পার্টমেন্টে জানালার ধারে বসলেন, একবার চাও খেলেন। তারপর একটু বিশ্রাম করবেন বলে পায়ের জুতো খুলে সামনের বেঞ্চিতে পা দুটো ছড়িয়ে দিলেন। 2-5 মিনিট কেটেও গেল। তারপর হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ল প্রবীরবাবু। মায়ের কথা, বাবার কথা, ছোট ভাই সুবীরের কথা, প্রথম রেলগাড়ি চড়ে কাশি যাবার কথা, জীবনের প্রথম রেলগাড়িতে চড়ার আনন্দের কথা, উত্তেজনার কথা মনে করেই প্রবীরবাবুর একটু হাসিও পায়। সুবীর 2 হাত দিয়ে মার মুখখানে নিজের দিকে ঘুরে নিয়ে বলে, আচ্ছা মা, দাদা বলছে সাহেব না হলে রেলগাড়ি চালাতে দেন, সত্যি কি? মা সুবীরের জামার বোতামগুলো ঠিক করে লাগাতে লাগাতে বললে, বড় বড় গাড়ি সাহেবরাই চালায়। আচ্ছা মা, দাদা বলছিল যেসব সাহেবরা গাড়ি চালায় তারা নাকি খুব মোটা আর রাগী হয়। মা কোনো মতো হাসি চেপে ধরে বলেন, বোধ হয়। আচ্ছা মা, রেলগাড়ি জোরে চলে নাকি জাহাজ? রেলগাড়ি। সুবীর দাদার গভীর জ্ঞানের প্রমাণ পেয়ে মুগ্ধ হয়, বলে, তাহলে দাদা ঠিকই বলেছে। সুবীর ছোটবেলায় বড্ড বেশি বকবক করত, মিনিটে মিনিটে প্রশ্ন করত দাদাকে। হেরে যাবার ভয়ে আর বড় ভাইয়ের সম্মান বজায় রাখার লোভে প্রবীর ওর প্রতিটি প্রশ্নের জবাব দিত। বর্ধমান লোকালের প্রায় ফাঁকা কম্পার্টমেন্টে বসে সেসব দিনের কথা ভাবতে বেশ ভালো লাগে প্রবীর বাবু। খুশির হাসি ছড়িয়ে পড়ে সারা মুখে। তারপর হঠাৎ সে হাসি যেন হারিয়ে যায়, মন বিষণ্ণ হয়। মায়ের মৃত্যু, বাবার মৃত্যু, সুবীরের বিদেশ যাওয়া, সব যেন কেমন এলোমেলো হয়ে গেল। তারপরে দিনগুলোর কথা ভাবতে গিয়ে সুমিত্রার কথা মনে পড়ে প্রবীর বাবু। সুমিত্রা প্রবীরের একটা হাতের ওপর নিজের হাত রেখে বলে, দুঃখ করবে না, বাবা আমাকে চিরকাল থাকেন না, তা থাকেন না, কিন্তু সুমিত্রা এবার একটু হেসে বলে, সূর্যমুখী বা পদ্মের মতো সব ফুল কি দীর্ঘজীবী হয়? হয় না। অনেকেই শিউলির মতো সাত সকালে ঝরে পড়ে, কিন্তু তাই বলে কি শিউলির মাধুর্য বা সৌরভ কম? সুমিত্রার কথায় প্রবীর মুগ্ধ হয়, বলে, সত্যি তুমি এত সুন্দর করে কথা বলো যে তোমাকে কাছে পেলে অনেক দুঃখই আমি ভুলে যাই। সুমিত্রা বলে, তোমার কাছে এলে আমিও আমার অনেক দুঃখই ভুলে যাই। জানো সুমিত্রা, আমার এমএ পড়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু বন্ধুদের পাল্লায় ভর্তি হয়ে যাই। এখন মনে হয় তোমার দেখা পাবো বলেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। কি জন্য ভর্তি হয়েছো তা জানতে চাই না, তবে তুমি যদি ফার্স্ট ক্লাস না পাও তাহলে কিন্তু আমার সর্বনাশ। কেন? কেন আবার? সবাই বলবে আমার পাল্লায় পড়ে তোমার পড়াশোনা হলো। প্রবীর বাবুর কামরায় আরো 2-4 জন যাত্রী উঠেছেন। ঘড়ির কাঁটা আরো একটু এগিয়েছে, কিন্তু সেসব দিকে ওর খেয়াল নেই। উনি অতীত স্মৃতির অনুমোদন করতে বিফল। সুমিত্রা বেশ উত্তেজিত হয়ে বলল, জানো কাল সুবীর কি কাণ্ড করেছে? কি? আমি মায়ের জন্য একটু ফল কিনতে লেক মার্কেট গিয়েছিলাম। হঠাৎ কানে এলো একটা ছেলে বৌদি বৌদি করে চিৎকার করছে। তারপর সুমিত্রা হাসতে হাসতে বলে, আমি তো কল্পনাও করতে পারিনি কেউ আমাকে বৌদি বলে ডাকতে পারে, তাই ওদিকে নজরও দিইনি। প্রবীরও হাসছে, হাসতে হাসতে সুমিত্রার দিকে তাকিয়ে আছে। সুমিত্রা বলে, তারপর হঠাৎ থেকে সুবীর একদল বন্ধুকে নিয়ে আমাকে প্রায় ঘিরে ফেলে বলছে, তুমি তো আচ্ছা লোক। কেন, কি করলাম? এতবার ডাকলাম তবু জবাব দিলে না। কই, আমি তো শুনতে পাইনি। সারের মতো চিৎকার করে ডাকছি বৌদি বৌদি, আর তুমি শুনতে পাওনি?
দেখ সুবীর, তুই কিন্তু একটা থাপ্পড় খাবি। কেন? বাজারের মধ্যে বৌদি বৌদি করবি কেন? তবে কি তোমাকে মাসিমা দিদিমা বলে ডাকবো? এতক্ষণ শোনার পর প্রবীর হাসতে হাসতে জিজ্ঞাসা করলো, তারপর কি হলো? ওরা সবাই ধরলো বৌদি আইসক্রিম খাবো। খাওয়ালে? না খাওয়ালে ওরা আমাকে বাড়ি ফিরতে দিত? বর্ধমান লোকাল ছাড়ার সময় আরো এগিয়ে এসেছে, কিন্তু প্রবীরবাবু সেই দিকে খেয়াল। উদাস দৃষ্টিতে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকেন আর মনে মনে সেই সব সোনালী দিনের কথা মনে পড়ে। বেশ খানিকটা দূরে প্ল্যাটফর্মের ওদিকে হঠাৎ এক নারী মূর্তি দেখে উনি চমকে উঠলেন। কে? সুমিত্রা? না না, সুমিত্রা এখানে কেমন করে আসবে? কেনই বা আসবে? অসম্ভব। কয়েকটা মুহূর্তের মধ্যে সব তর্ক বিতর্কের অবসান। সুমিত্রা? কে? প্রবীর, তুমি এখানে? সুমিত্রা একটু ম্লান হাসি এসে বলল, ওসব কথা পরে হবে, আগে বলো কেমন আছো। প্রবীরও একটু হাসে, বলে, খুব ভালো। স্ত্রী ছেলেমেয়ে সবার কি খবর? সবাই ভালো আছে। তুমি কি বর্ধমানে থাকো? না। তবে কোথায়? কলকাতায়। কলকাতায় কোথায়? ভবানীপুরের বাড়িতেই? না, টালিগঞ্জে। চেহারা এরকম বৃষ্টি হয়েছে কেন? স্ত্রী যত্ন করে না? কেন? কেন আবার? 17 বছর সে আমার দেখাশোনা করেন। প্রবীর। সুমিত্রা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। 2-1 মিনিট কেউই কোনো কথা বলে না। তারপর প্রবীর প্রশ্ন করে, তোমার কি খবর? তোমার স্বামী কি এখানেই থাকেন? সুমিত্রা মুখ নিচু করে খুব আস্তে আস্তে বলল, আমি একটা স্কুলে চাকরি ইন্টারভিউ দিতে এসেছিলাম, আর আমার স্বামী বিয়ের 3 বছর পরেই মারা গিয়েছিলেন। সে কি? অবাক হচ্ছ কেন? অত মদ গেলে কি কোনো মানুষ বাঁচতে পারে? তোমার ছেলে মেয়ে? না প্রবীর, আমার কোনো ছেলে মেয়ে নেই। হঠাৎ লোকজনের কোলাহল শুনে বোঝা গেল ট্রেন ছাড়ার দেরি নেই। প্রবীর ওকে জিজ্ঞাসা করলো, তুমি কি কলকাতায় যাবে? হ্যাঁ। তাহলে চলো ট্রেনে উঠি। ট্রেন ছাড়বে বোধ হয়, আর দেরি নেই, চলো। এতক্ষণ চুপ করে শোনার পর মিস্টার সোম প্রশ্ন করলেন, এতদিন আপনার কেউই কারোর কোনো খবর রাখতেন না? না। এতকাল বিয়েও করেননি কেন? প্রবীর একটু হেসে বললেন, করতে পারেনি। একটু থেমে বললেন, তাছাড়া সবসময় মনে হতো সুমিত্রা কোনো একদিন নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। যাই হোক, ম্যারেজ অফিসার হিসেবে আপনাদের পেয়ে আমি খুব খুশি। ভগবান এবার নিশ্চয়ই আপনাদের সুখী করবেন। প্রবীর পার্স থেকে নোটিশ দেবার ফি 5 টাকা একটা নোট বের করলেন আর বললেন, মাসখানেক পরে আবার আসবো। নিশ্চয়ই আসবেন।